আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার অনার্স থার্ড ইয়ারের অনলাইন ক্লাসে আমি 3003 কোর্সের বায়োজিওগ্রাফি কোর্সটা নিব। এই কোর্সে আজকে আমরা মেজর বায়োমস অফ দ্য ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটার চতুর্থ ক্লাস নেব। হ্যাঁ, এই চতুর্থ ক্লাসটা হচ্ছে মেজর বায়োমসের মধ্যে আজকে পড়বো আমরা টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম, যেটা এই কোর্সের 6 নম্বর লেকচার। আমরা চলে যাই আমাদের লেকচারে। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি আগেই বলেছি যে আমাদের টপিক হবে বায়োম, টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম। আজকের এই বায়োমের আমরা যেই পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে টেম্পারেট গ্রাসল্যান্ডের একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স জানবো, এর লোকেশন, ডিস্ট্রিবিউশন, এর ক্লাইমেটের আদার্স যে কম্পোনেন্টগুলো আছে, টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, ইভাপোরেশন, এগুলো জানবো। ফোনা, বায়োডাইভার্সিটি, ফুড চেইন প্যাটার্ন, এনভায়রনমেন্টাল থ্রেটস, কনজারভেশনস এবং আদার্স কনক্লুশনগুলো। এটা হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন একটা চিত্র। টেম্পারেট গ্রাসল্যান্ড আমরা ওয়ার্ল্ড বায়োম মানচিত্রে টেম্পারেট গ্রাসল্যান্ডটা যদি আমরা দেখি তাহলে এখানে সেই মানচিত্রে এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রাসল্যান্ড সম্পর্কে, টেম্পারেট গ্রাসল্যান্ড সম্পর্কে বলার আগে আমার ওভারঅল গ্রাসল্যান্ড সম্পর্কে কিছু বলা দরকার। সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ল্ডের কিছু গ্রাসল্যান্ড আছে যেগুলো সারা বছর খুব গরম থাকে, আর কিছু আছে গ্রীষ্মের সময় খুব গরম এবং শীতে খুব ঠান্ডা থাকে। সাবেন্দ্র সিং 1983 সালে তিনি বলেছেন যে গ্রাসল্যান্ড পৃথিবীর প্রায় 1/4 ভূমি দখল করে আছে। অ্যান্টার্কটিকা ছাড়া সমগ্র পৃথিবীকেই গ্রাসল্যান্ড দেখা যায়, মানে সমস্ত পৃথিবীতেই গ্রাসল্যান্ড কম বেশি দেখা যায়। দুটা প্রধান গ্রাসল্যান্ড আছে, একটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা সাভানা, আর একটা হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড। যেটা আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ডটা আমরা আগেই ক্লাসে পড়েছি। আজকে আমরা টেম্পারেট গ্রাসল্যান্ড সম্পর্কে আলোচনা করব। গ্রাসল্যান্ড প্রতি বছর প্রায় 10 থেকে 24 ইঞ্চি বৃষ্টিপাত হয় এই গ্রাসল্যান্ডগুলোতে। তবে ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের কিছু কিছু জায়গায় কিন্তু 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। আর গ্রাসল্যান্ড আসলে একটা হচ্ছে ট্রানজিশনাল বায়োম, অর্থাৎ এটা সাধারণত মরুভূমি এবং বনভূমির মাঝামাঝি একটা অবস্থানে থাকে। যেহেতু আজকে আমরা টেম্পারেট গ্রাসল্যান্ড সম্পর্কে আলোচনা করব, সেটা সম্পর্কে আমি যদি বলি যে নাতিশীতোষ্ণ, মানে টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োমটা হচ্ছে, এটাকে আবার নাতিশীতোষ্ণ, বাংলায় যদি বলা হয় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের বায়োম বলা হয়ে থাকে। নাতিশীতোষ্ণ মণ্ডলে যেখানে নাতি শুষ্ক বা অর্ধশুষ্ক জলবায়ুর জন্য ক্ষুদ্র, মাঝারি বা দীর্ঘ তৃণ জন্মে, সেই তৃণ অঞ্চলের বায়োমকে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের বায়োম বলে। এই তৃণ অঞ্চলে পৃথিবীর মধ্যাংশে অবস্থিত এবং অঞ্চল বিশেষে এই অক্ষাংশের তারতম্যের উষ্ণতার পার্থক্য যথেষ্ট হলেও সর্বত্রই একটি বিষয় মিল পাওয়া যায়। এই মিলটি হচ্ছে সর্বত্রই বৃষ্টিপাতের অভাব দেখা যায়। বৃষ্টিপাতের অভাবে বৃক্ষের পরিবর্তে সাধারণত তৃণ জন্মায় এবং বিস্তীর্ণ তৃণ প্রান্তরের সৃষ্টি হয়, যেখানে পশুপালনের মানে পশুপালনই হচ্ছে অধিবাসীদের মূল বা মুখ্য জীবিকা বলা যেতে পারে। আমরা যদি নাতিশীতোষ্ণ মানে টেম্পারেট গ্রাসল্যান্ডের আমরা ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এখানে যদি দেখতে পাই যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সাধারণত মধ্যাংশে অবস্থিত। ইউরেশিয়ায় এই তৃণভূমিকে স্টেপস, উত্তর আমেরিকায় প্রেরি, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং উরুগুয়েতে পম্পাস এবং দক্ষিণ আফ্রিকায় ভেল্ড, অস্ট্রেলিয়ায় ডাউন্স নামে পরিচিত। এটা একটা অবস্থান আমরা অলরেডি বলে দিয়েছি। আমরা এখন যেটা ওভারঅল একটা এই টেম্পারেট গ্রাসল্যান্ড, আমি মানে এতক্ষণ যে বলেছিলাম আমাদের গ্রাসল্যান্ডের বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নাম, সেটা আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। তার আগে আমরা টোটাল একটা গ্রাসল্যান্ডের একটা ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা একটু জানি। সেটা হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী অবস্থানের জন্য কিন্তু এই তৃণ অঞ্চল সময় জলবায়ু অনেকটা
চরমভাবাপন্ন। ইউরেশিয়া এবং উত্তর আমেরিকায় এই জলবায়ু অঞ্চলের অক্ষাংশীয় বিস্তার অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তার খুব বেশি বলে এই অঞ্চলের মেরু প্রান্ত এবং উপক্রান্তীয় প্রান্তদেশের মধ্যে উষ্ণতার বিরাট পার্থক্য দেখা যায়। আর এখানে টেম্পারেচার হচ্ছে মেরু প্রান্তে জুলাই মাসে গড় উষ্ণতা থাকে 15.5 ডিগ্রি সেলসিয়াস, শেষে উপক্রান্তীয় প্রান্তে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। সর্বোচ্চ উষ্ণতা 38 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে হয়। মেরু সীমান্তে শীতকালে উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকালে মৃদু উষ্ণ 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। উপক্রান্তীয় অঞ্চলে শীতকালে শৈত্যের তীব্রতা নেই, তবে গ্রীষ্মকালে উষ্ণতা যথেষ্ট বেশি থাকে, সেটা প্রায় 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। প্রচুর সূর্যালোক, মেঘমুক্ত আকাশ, দিন ও রাতের উষ্ণতার ব্যাপক পার্থক্য এই অঞ্চলের আবহাওয়ার বৈশিষ্ট্য। শীতকালে রকি পর্বতের পূর্ব ঢালে পেইরি তৃণভূমির উপর দিয়ে উষ্ণ চিনুক বাতাস বয়ে যায় বলে এই অঞ্চলের তৃণপ্রান্তরে বরফ গলে যায়। এরপরে আসি রেইনফল। মহাদেশের অভ্যন্তরে অথবা বৃষ্টির ছায়া শুষ্ক অঞ্চলে অবস্থানের জন্য যথেষ্ট আর্দ্র বায়ুর আগমন ঘটে না। এর জন্য বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সেটা 25 থেকে 50 সেন্টিমিটার। গ্রীষ্মকালে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, তবে উষ্ণতর উপক্রান্তীয় সীমান্তে বাষ্পীভবনের পরিমাণ বেশি এবং দ্রুত বলে এই বৃষ্টির কার্যকারিতা কম, তাই উদ্ভিদ জন্মাতে বিশেষ সাহায্য করে না। তবে মেরু সীমান্তে উষ্ণতা কম বলে তৃণ জন্মাতে সাহায্য করে। এটা বৃষ্টিপাতের একটা চিত্র। মৃত্তিকা আমরা যদি দেখি, মাটির নিচে বিভিন্ন গাছপালার লতাপাতার এগুলো চাপা পড়ে পচে এটা উর্বর হয়, কারণ পৃথিবীর যেহেতু এটা খুব গরম একটা জায়গা, যার কারণে খুব দ্রুত এগুলো পচে যেতে পারে। আর পৃথিবীর সবচেয়ে উর্বর মৃত্তিকা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, ইউক্রেন এবং রাশিয়ার স্টেপস, এগুলো কিন্তু খুব উর্বর মৃত্তিকা। এই যে এইখানে যে চিত্রটা, তোমরা চিত্রটার দিকে খেয়াল করো, এখানে প্রত্যেকটা চিত্রে আলাদাভাবে যে পেরি অঞ্চল আলাদাভাবে দেখানো হয়েছে। দক্ষিণ আমেরিকা এবং উরুগুয়ের হচ্ছে পম্পাস, ইউরেশিয়ার স্টেপস, তারপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভেল্ট, তারপর অস্ট্রেলিয়ার ডাউনস। হ্যাঁ, এগুলো হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড, এবং এগুলো আমরা আলাদা আলাদাভাবে এখন দেখব। স্টেপস অফ ইউরেশিয়া। ইউরেশিয়ার মানে স্টেপ তৃণভূমি, এই তৃণভূমিটা ইউরেশিয়ায় স্টেপ নামে পরিচিত। স্টেপ অর্থ হচ্ছে গাছবিহীন তৃণ। এই তৃণাঞ্চলে পশ্চিম ইউরোপ থেকে পূর্বে সাইবেরিয়া পর্যন্ত এই অঞ্চলটা বিস্তৃত। তৃণের প্রকৃতি অনুযায়ী এটাকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রথমত একটা হচ্ছে যে ফরেস্ট স্টেপ মূলত সারনোজেম মৃত্তিকা অঞ্চল, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থেকে বেশি, সেটা 50 থেকে 60 সেন্টিমিটার। এখানে এই মানে ফরেস্ট স্টেপ দেখা যায়। তৃণভূমির সঙ্গে ওক, ম্যাপল, অ্যাম্পল, উইলো এই ধরনের গাছের সমারোহ দেখা যায়। সেকেন্ড যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে মিডো স্টেপ। সারনোজেম মাটি অঞ্চলে যেখানে বৃহৎ বৃক্ষের অনুপস্থিতি কেবল দীর্ঘাকৃত তৃণই জন্মায়, সেখানে এই তৃণভূমিতে মূলত টাফ এবং বেশ কিছু সংখ্যায় ফুলযুক্ত তৃণ জন্মায়। এরপরে আসি গ্রাস স্টেপ, যেটা মাঝারি বা ক্ষুদ্র ঘাসযুক্ত তৃণভূমি বলে। এটি সারনোজেম মৃত্তিকার মাঝারি বৃষ্টিযুক্ত অঞ্চল, 40 থেকে 50 সেন্টিমিটার দেখা যায়। টুসক ঘাস সমৃদ্ধ এই তৃণভূমিতে ফলযুক্ত কাটা গাছও জন্মায়। তারপরে 4 নম্বরটা হচ্ছে নাতিশুষ্ক অঞ্চলের কণ্টকময় স্টেপ, সেমি এরিড রিজন। রাশিয়ার স্টেপের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে চেস্টনটি মৃত্তিকা স্বল্প বৃষ্টিযুক্ত, 30 থেকে 35 সেন্টিমিটার। নাতিশুষ্ক অঞ্চলের মূলত কাটা গাছযুক্ত এই তৃণভূমির বিস্তার দেখা যায়। এটা স্টেপের বিভিন্ন ধরনের গাছ, ঘাস এবং প্রাণীগুলোকে দেখানো হয়েছে। এবার আসি
পেইরিস অফ নর্থ আমেরিকা, মানে উত্তর আমেরিকার পেইরি তৃণভূমি। উত্তর আমেরিকার এই তৃণভূমিটি পেইরি নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার সুবিস্তৃত অঞ্চলে এই তৃণভূমির বিস্তার। রকি পর্বতের পাদদেশে এবং সন্নিহিত অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পূর্ব দিকে এই তৃণভূমি দেখা যায়। ট্রেনের প্রকৃতি অনুসারে এই তৃণভূমিকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন লং গ্রাস প্রেরি, যেটা হচ্ছে উত্তর আমেরিকার পূর্ব দিকে বিস্তৃত এই দীর্ঘাকৃতি তৃণভূমি, এবং এর মধ্যে ওক, হিকোরি এই ধরনের বৃক্ষ দেখা যায়। তৃণগুলির মধ্যে ব্লুস্টেন, ইন্ডিয়ান গ্রাস, জাপানিজ চেস, টল ড্রপ সিড এগুলো সাধারণত বেশি দেখা যায়। এরপরে আসি মিক্সড গ্রাস প্রেরি। এই তৃণভূমি কানাডার উত্তরে, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ ভাগে বিস্তৃত। মাঝারি ও ক্ষুদ্র ঘাসের মিশ্র তৃণাঞ্চল গড়ে উঠেছে। নিডলস ঘাস, ফোর্ভ ঘাস, বাফেলো ঘাস, ব্লু গ্রোমা এবং হুইট গ্রোমা এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঝোপজাতীয় উদ্ভিদ এখানে জন্মায়। আরেকটা আছে শর্ট গ্রাস প্লেন। এখানে যেগুলো হচ্ছে ক্ষুদ্রাকৃতির এই তৃণভূমির বিস্তার ঘটেছে উত্তর আমেরিকার পশ্চিম দিকের নাতিশুষ্ক সমভূমিতে। ব্লুগ্রোমা, প্রিকেলি পিয়ার এগুলো হচ্ছে উল্লেখযোগ্য তৃণ। আর পেইরি অঞ্চলের এক বিস্তীর্ণ অংশ পরিষ্কার করে গম, তুলা, সোয়াবিন এই বিভিন্ন রকমের গাছের চাষ করা হয়ে থাকে। যে টল গাছ, এগুলো হোয়াইট বিভিন্ন প্রাণী। এবার আসি পম্পাস। পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং উরুগুয়েতে। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং উরুগুয়েতে তৃণভূমির বিস্তার দেখা যায়। মূলত দীর্ঘ তৃণ এই অঞ্চলের বৈশিষ্ট্য। বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ কমে এবং তৃণের দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিম দিকে কমতে থাকে। তবে এই তৃণভূমি বর্তমানে পরিষ্কার করে প্রধানত গম উৎপাদক অঞ্চলে পরিণত করা হয়েছে। আর্জেন্টিনার সমগ্র ভূভাগের 15% এই তৃণ অঞ্চলের অন্তর্গত। এখানে আমরা এই পম্পাসের বিভিন্ন ধরনের গাছগুলো দেখছি। এবার আসি ভেল্ট। ভেল্ট হচ্ছে আফ্রিকার দক্ষিণ পূর্ব অংশের উচ্চ ভূভাগে ভেল্ট তৃণভূমি বিস্তৃত। ভূমিরূপের উচ্চতা, মাটি ও পানি, বায়ুর তারতম্যে ভেল্টের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের তৃণ জন্মায়। এই তৃণাঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। থেমেডা ভেল্ট। থেমেডা ভেল্ট হচ্ছে 1500 থেকে 1700 মিটার উচ্চতায়, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 65 থেকে 75 সেন্টিমিটার। এই অঞ্চলে থেমেডা ভেল্ট দেখা যায়। রেড ঘাস এই অঞ্চলের উল্লেখযোগ্য তৃণ। তারপরে সাওয়ার ভেল্ট, সাধারণ জাতের তৃণভূমি অঞ্চল। অ্যারিস্টাইট এদের মধ্যে উল্লেখযোগ্য তৃণ। আর অ্যালপাইন ভেল্ট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 থেকে 2500 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চলে শীতল ও নাতি আর্দ্র আবহাওয়ায় আলপাইন ভেল্টের অবস্থান দেখা যায়। এগুলো গেছে আমাদের আফ্রিকার ভেল্ট। আর এখন যদি আমরা দেখি যে ডাউন্স, মানে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে এবং তাসমানিয়ার উত্তরাংশের ডাউন্স তৃণভূমি অঞ্চল দেখা যায়। এটা আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। টল গ্রাস অফ টেম্পারেট ল্যান্ড, যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের দীর্ঘ ঘাস। তৃণভূমি এই অঞ্চলের দীর্ঘাকৃতির ঘাস জন্মায়। দীর্ঘাকৃতির ঘাসগুলোর মধ্যে টুসক এবং ক্যাঙ্গারু ঘাস হচ্ছে উল্লেখযোগ্য। আর একটা হচ্ছে শর্ট গ্রাস অফ টেম্পারেট ল্যান্ড, যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষুদ্র ঘাস। ক্ষুদ্রাকৃতির ঘাস এই অঞ্চলের বৈশিষ্ট্য। ড্যানথ্রোনিও উল্লেখযোগ্য হলো এই অঞ্চলের ঘাস। তারপরে আছে জেরোফাইটিক তৃণভূমি। জেরোফাইটিক গ্রাসল্যান্ড, যেটা মরু প্রকৃতির তৃণভূমি নিউ সাউথ ওয়েলসের মধ্যভাগে এবং কুইন্সল্যান্ডে দেখা যায়। এই অঞ্চলের তৃণ হচ্ছে অ্যারিস্টোফাইট। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই 4টা যে শ্রেণীবিভাগ দেখেছিলাম সেগুলো। এখানে আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আর টেম্পারেট গ্রাসল্যান্ড যে 2টা দেখেছি, তার একটা কম্পারেটিভ আলোচনা ছিল। আমরা এখন যেটা দেখব, ইম্প্যাক্ট দেখব, যে এই অঞ্চলের, এই টেম্পারেট
অঞ্চলে কী ধরনের ইমপ্যাক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট রয়েছে। এখানে যদি আমরা দেখি যে যেটা হচ্ছে MDCS মানে মোস্ট ডেভেলপড কান্ট্রিগুলোতে যেটা হচ্ছে এই গ্রাসল্যান্ডগুলা, ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে কানাডা, এসব জায়গায় খুব মানে অতিমাত্রায় বিভিন্ন ধরনের মানে তৃণভূমি পরিষ্কার করে সেখানে চাষাবাদ হচ্ছে, যার কারণে খুব এই বায়োমটা অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমেরিকায় খুব মানে আরবানাইজেশন অনেক খুব মানে র্যাপিডলি হওয়ার কারণেও কিন্তু এই তৃণভূমি অনেকটা সংকুচিত হয়েছে। আর লেস ডেভেলপড কান্ট্রিগুলোতে যেখানে তারা ফার্মিং এবং মানে ওভার ফার্মিং, ওভার হান্টিংয়ের কারণে বায়োমকে ড্যামেজ করে ফেলছে, বিশেষ করে অ্যাঙ্গোলিয়া এবং মঙ্গোলিয়া জায়গাগুলোতে। এছাড়া তো আরও আদার্স প্রত্যেক জায়গায় আগেই বলেছি যে বিভিন্ন জায়গায় মানুষের অতিমাত্রায় মানে লাইভ স্টক গ্রেজিং করার কারণে হয়েছে। তারপর হচ্ছে যার কারণে এই জায়গার যে বায়োডাইভার্সিটি সেটার প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জন্য এখন আমাদের কি করা উচিত? আমাদের এনভায়রনমেন্টাল এই থ্রেটটা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সবার আগে, যে এই অতিমাত্রায় গ্রাসিং কমাতে হবে। তারপর হচ্ছে লিগ্যাল ওয়েতে করতে হবে, এবং যে পরিমাণ ভূমিকে অধিগ্রহণ করা হবে সেই পরিমাণ সেটাকে সংরক্ষণের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে সচেতনতা তো অবশ্যই তৈরি করতে হবে। এছাড়া এই অঞ্চলের আমরা যেগুলো দেখেছি যে তৃণ অঞ্চলের বিবর্তনের কারণে, মানে তৃণ অঞ্চল বিবর্তনের প্রধান কারণ যেহেতু পশুচারণের চাপ, সুতরাং তৃণভোজী বন্য পশু মুক্তভাবে তৃণাঞ্চলে ঘুরে বেড়াতো, সেগুলো নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। আর যখন বুনো পশুর বদলে গৃহপালিত পশু তৃণভূমিতে বিচরণ শুরু করে, মানুষ সেগুলো বেড়া দিয়ে তৃণভূমিকে ঘিরে রাখতে সচেষ্ট হয়। এর ফলে অনেক ক্ষেত্রে তৃণ কিন্তু অনেক বেড়ে যায়। তৃণভূমিতে পশুচারণজনিত কৃত্রিম চাপ তৃণভূমির বাস্তুসংস্থানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সুতরাং এই দিকগুলোতে খুব খেয়াল রাখতে হবে, তাহলে এই টেম্পারেট গ্রাসল্যান্ডকে মানুষের হাত থেকে রক্ষা করা যেতে পারে, এবং এটা পৃথিবীর একটা উল্লেখযোগ্য বায়োম যেটা আসলে রক্ষা করা সকলের জন্য খুবই দরকার, কারণ এখানে রয়েছে প্রচুর ফ্লোরা এবং ফোনা। তো মোটামুটি আমরা এতটুকু পর্যন্তই আজকে আমাদের এই টেম্পারেট গ্রাসল্যান্ডটা এখানে আমরা শেষ করব। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্য এবং শোনার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।